ভোটের সময় যত এগিয়ে আসছে ততই রাজনীতি পারদ বাড়ছে। 114তম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অরিজিৎ বক্সি এদিন সাংবাদিক সম্মেলন করেন। তিনি দমদমের বিভিন্ন শাসক দলের দুর্নীতির বিষয় তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে তিনি আর্জি জানান মানুষের এই ভোট দুর্নীতির বিরুদ্ধে। আগামী দিনে শাসক দলের এই দুর্নীতিকে সরিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ সকল সুবিধা পাবে। দমদম থেকে এনসিও বাংলা রিপোর্ট। ট্রান্সপোর্টেশন ছিল সবচেয়ে বড় সুবিধাটা ছিল যে ওপারের লোককে যদি এপারে 1 নম্বরে আসতে হতো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রেলগেট বা 4 নম্বর রেলগেটের এই যানজটটা পোয়াতে হতো। 34 বাস স্ট্যান্ড করে তারা বিটি রোডের দিক দিয়ে পেরিয়ে যেতে পারে। বাসের যে রুটটা কাদের স্বার্থে তুলে দেওয়া হলো, কাদের স্বার্থে তুলে দেওয়া হলো? পাড়ার লোকেরা এই প্রশ্নের উত্তর জানে, পাড়ায় কান পাত্রেই উত্তর পাওয়া যায়। আর এই বাসটা যে যেত, বাস যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি রেখেছিল। একটা বাস চলতো, যে বাসটা যাওয়ার সময় রাস্তার যে পরিবেশ ছিল পুরো রাস্তাটাকে জ্যাম হয়ে যেত, যানজট হয়ে যেত। কারণ রাস্তা গলিগুলো এত খারাপ অবস্থা ছিল, ভাঙা রাস্তা। আপনি রবীন্দ্রনগরের ওখান থেকে তো বোধহয় 3 কিলোমিটার সাইকেল যেতে পারতো না, তো বাস যাবে কিভাবে? অগত্যা বাস মালিকদের বাসগুলোর অবস্থা খারাপ হতে লাগলো, বাস পরিষেবা লসে রান করতে লাগলো। আজকে বাসের রুটটাই প্রায় বন্ধ হয়ে গেল, অবৈধ পার্কিং এ পরিণত হয়ে গেল বাস স্ট্যান্ডটা। অর্থাৎ যেখানে যেখানে পেরেছে, যেটুকুনি ছিল সেটাকে নষ্ট করেছে। কিছু যোগ তো করতেই পারেনি, বিয়োগ আর ভাগ এই দুটো খুব ভালো মতো এই ব্রাত্য বসুদের কল্যাণে দমদমে ঢুকে হয়েছে। আমরা প্রথমেই বলেছি রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দমদমের জন্য একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট। অটোমেটিক্যালি রাস্তা ভালো হলে, রাস্তা চওড়া হলে বাস পরিষেবা অটোমেটিক্যালি আবার ডিমান্ড বাড়বে। পাবলিকের ডিমান্ড হলে অটোমেটিক্যালি ট্রান্সপোর্টেশনের রুট তৈরি হয়। মানুষ যখনই বলবে যে হ্যাঁ এখানে একটা বাস পরিষেবা, এটাকে আবার চালু করা প্রয়োজন, সেই রোড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, স্বাভাবিকভাবেই রুট আবার চালু হয়ে যাবে। কিন্তু তার জন্য যে বেসিক কাজগুলো দরকার আগে সেগুলো হবে। এখানে বাস আছে কিন্তু সকালে যায় রাত্রে ব্যাক করে, সকালে 6টায় গেলে রাত্রে 10টার সময় ব্যাক করে। একটা বলা হচ্ছে যে নওয়াপাড়া যে ব্রিজটা আছে ওটা খুব সরু বলে রেলের সাথে কথা বলে আজও বলছি না, ওটা রেস্ট্রিকশন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যেসবকে অধিগ্রহণ করলো, দুটো কোম্পানিকে করেছিল, যেসব এবং ডানলপ। যেসব অ্যাকুইজিশন বিল, ডানলপ অ্যাকুইজিশন বিল 2016। বিলে কি ছিল? বিলে বলা হয়েছিল যে সরকার যেসবকে নিজের হাতে নিয়ে তার ম্যানেজমেন্টকে রিস্ট্রাকচার করে যেসবের আবার রিভাইভাল হবে এবং যে ওয়ার্কফোর্স ছিল তাদেরকে ধীরে ধীরে এনগেজ করানো হবে এবং টেম্পোরারি বেসিসে যেসবের ওয়ার্কফোর্সকে একটা সার্টেন পে প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ মান্থলি বেসিসে দেওয়া হবে। কারা পেল সেই পে প্যাকেজ? হাতে গোনা কয়েকজন অরিজিনাল এমপ্লয়ি ছাড়া বাকি সমস্ত এখানকার তৃণমূলের দাদাদের চামচারা সেই প্যাকেজে নিয়ে যাচ্ছে। যেসবের চারদিকে হেঁটে আসুন একবার, 2013 সালে রাজ্য সরকার নেওয়ার পর থেকে যেসবকে বেচে যেসবের চারধারে তৃণমূল কাউন্সিলরেরা ফুলে ফেপে লাল হয়ে গেছে। চারদিকে দেখুন গিয়ে, পাঁচিলটাকে কি সুন্দর চারদিকে গোল গোল শীত কেটেছে, শীত। এবং সেই শীতগুলোর সামনে দুর্ভাগ্যের বিষয় হলো পাহারা দেয় দমদম থানার পুলিশেরা। কি কেন? যাতে কাউন্সিলরদের অথরাইজ, কাউন্সিলর সার্টিফাইড চোরেরা ভিতরে গিয়ে চুরিটা করতে পারে, নেপালের চোর এসে যাতে চুরিটা না করে। অনেকদিন পরে এরা আবিষ্কার করলো। আমরা যখন যেসব নিয়ে মুভমেন্ট করা শুরু করলাম, বারে বারে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, বলতে শুরু করলাম যে এটাকে নিয়ে একটা আন্দোলন অর্গানাইজ করতে হবে, জনমত করে তুলতে হবে। যখন মানুষ ধীরে ধীরে যেসব নিয়ে পথে নামতে শুরু করলো, হঠাৎ করে আর একটা থিওরি বার করলো
ওনারা নাকি এই এক বিল রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন পাঠিয়ে রেখেছে, রাষ্ট্রপতির অ্যাকশন পাওয়া যায়নি বলে তাই ওনারা কিছু করতে পারে। একটা ভাঁওতাবাজি তত্ত্ব বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। যখন তাদের প্রশ্ন করা হলো যে রাষ্ট্রপতির কাছ থেকে যে রিটার্ন নোট এসেছিল ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী বিলটার মধ্যে যে অ্যামেন্ডমেন্ট গুলো প্রপোজ করা হয়েছিল সেগুলোকে করে কেন পাঠাচ্ছেন না বিধানসভা থেকে, আর কোনো উত্তর দিতে পারল না। খুব পরিষ্কার দর্থহীন ভাষায় আপনাদের জানাচ্ছি, দমদমের মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়ে যেসব নিয়ে কথা বলাটা আমার প্রথম প্রধান কাজগুলোর মধ্যে একটা হবে। যে ধরনের শিল্প, যে ধরনের সময়োপযোগী শিল্প যেসবের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার বা এরিয়াতে হওয়া সম্ভব, সর্বতভাবে আমাদের দমদমের বিজেপির কর্মীদের নিয়ে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছে হাত জোর করে আমাদের দাবি আমরা পেশ করব এবং সেই দাবি আদায়ের জন্য যত রকম ভাবে চেষ্টা করার প্রয়োজন গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা আমরা করব। হারিয়ে এক চিলতে ঠাঁই খুঁজে এখানে এসে বাসা বেঁধেছে। দমদমের ছেলেরা তাই খুব লড়াকু হয়। দমদমের ছেলেদের মধ্যে স্বাভাবিকভাবেই লড়াই করে জেতার একটা প্রবণতা, জেদ অদম্য, এবং এটার সবচেয়ে বড় রিফ্লেকশন পাওয়া যায় ময়দানে। একটা বড় অংশের ভালো ভালো খেলোয়াড়রা এই দমদম এলাকা থেকেই উঠে এসেছে একসময়, কিন্তু আজকের দিনে দমদমে সেই রকম কোনো স্পোর্টস ফেসিলিটি নেই। প্রথমত মাঠ নেই। আমার বাড়ির সামনে একটা বড় মাঠ যার নাম ছিল চাষির মাঠ, ওটা দুর্গানগর কেন ক্যান্টনমেন্ট যে কোনো জায়গা থেকে চাষির মাঠ বললে লোকে এক কথা দেখিয়ে দিত কোন রাস্তা দিয়ে যেতে হয়। আজকে নামটা রয়ে গেছে, মাঠটা নেই, বহুতল বাড়ি। দমদম এলাকায় পুকুর বলে প্রায় কিছু নেই, বিশেষত দমদম পুরসভা এলাকায় সমস্ত পুকুর বুঝিয়ে 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 কাউন্সিলরদের প্রশ্রয়, কিছু পেটোয়া প্রমোটার দিয়ে প্রমোটিং করা হয়ে যাচ্ছে এবং মিউনিসিপ্যালিটিতে রেকর্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে। 5 বছর আগে মিউনিসিপ্যালিটির খাতায় যার এন্ট্রি ছিল জলা, আজকে সেটা বাস্তু। ম্যাজিক্যাল কনভার্সন, যেটা হতে পারে না। সবার আগে তো এই তৃণমূলের কাউন্সিলরদের প্রশ্রয় এবং যার মাথায় অনন্ত নাগের মতো ছাতা মেলে বসে আছেন এই এমএলএ ব্রাত্য বসু, এই আধার বুঝে যাওয়া, জোর করে বুঝিয়ে দেওয়া, রোজ পুরসভার গাড়িতে করে ময়লা ফেলে বুঝিয়ে দেওয়া, এই জলাভূমিগুলোকে আগে সংস্কার করে আবার পুনর্বহাল করতে হবে, অর্থাৎ পূর্বের চেহারায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দমদমের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এটার গুরুত্বটা এই জায়গায়, আজকে দমদম যে 1 ঘন্টা বৃষ্টি হলে জলে ডুবে যায় তার সবচেয়ে বড় কারণ হলো দমদমের জলাশয়গুলোকে বুঝিয়ে দেওয়া। এই জলাশয়গুলোর ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি দমদমকে এই জলে ডোবার হাত থেকে রক্ষা করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করত। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, একটা সায়েন্টিফিক প্ল্যানিং দমদমের জন্য দরকার, কারণ দমদমের স্ট্রাকচারটা যেরকম আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে, দমদমের দুপাশে উঁচু জায়গা, একদিকে উঁচু এয়ারপোর্ট আর একদিকে উঁচু বেলঘড়ি এক্সপ্রেস। বৃষ্টির জল হু হু করে দমদমে ঢুকে। এই ব্রাত্য বসু বলেছিলেন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ হবে, আন্ডারগ্রাউন্ড সুয়ারেজ হবে, পাম্পিং স্টেশন তৈরি করবেন বলেছিলেন। দমদমের জমা জলকে টেনে বাগজোলা খালে ফেলে সেখান থেকে বেরিয়ে যাবে কথা দিয়েছিলেন উনি। একবার না, বারে বারে বলেছে। পাম্পও বসেনি, পাইপও বসেনি, শুধু মাটির তলা দিয়ে কাটমানি কমিশনের পাম্পে কাটমানি টেনে নিয়ে বেরিয়ে গিয়ে 25-75-এ কালিন্দি হয়ে কালীঘাট। তাই দমদমের আন্ডারগ্রাউন্ড একটা সিওয়ারেজ ফেসিলিটি
তৈরি করা আমাদের প্রধান ক্রাইটেরিয়াগুলোর মধ্যে, প্রধান অ্যাক্টিভিটিগুলোর মধ্যে একটা হবে। এবং এর সাথে দরকার বাগজোলা খালের ড্রেজিংটা হওয়া। বাগজোলা খাল আজকের দিনে যদি গিয়ে দাঁড়ান, আপনারা দেখতে পাবেন দক্ষিণ দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, তার পাশে দমদমের জল বাগজোলা খালে যায়নি। 1 ঘন্টা বৃষ্টি হলে বাগজোলা খালের জল দমদমের 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডকে ভাসিয়ে দিয়ে যায়। এই যেন রিভার্স গভর্নমেন্ট চলছে। কি চান আমরা বুঝতে পারছি না। দমদমটাকে কি মানব শূন্য করে দিতে চান? মানুষ অতিষ্ঠ হয়ে হয়ে দমদম ছেড়ে চলে যাবে? তাহলে আপনাদের এই ফ্ল্যাটের সিন্ডিকেট চলবে কিভাবে, মানুষ যদি চলে যায়? তৃতীয় যেটা, দমদমের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের মারাত্মক সমস্যা। এত এত হাজার হাজার অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, প্রত্যেক কটায় সাবমার্শাল বসানো। কেন বসাতে হচ্ছে? কারণ পুরসভার জল ফোর্স নেই, ছাদে পৌঁছায় না, টপ ফ্লোরে ওঠে না, দোতলায় ওঠে না, 3 তলায় ওঠে না। তাই সাবমার্শাল দিয়ে মাটির তলা থেকে জল তুলে সেখান থেকে বিল্ডিং এর ওয়াটার সাপ্লাই নিতে হচ্ছে। পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় গেল? 314 কোটি টাকার তো টেন্ডার হলো, টেন্ডারের কাটমানি হলো, টেন্ডারের কমিশন হলো, পলতার জল কারোর মুখে পৌঁছালো না। দমদমের মানুষের কোনো গলিতে পা রাখেননি, কোনো গলিতে তিনি, কোনো কলোনিতে, কোনো বস্তিতে, দমদমের যে কলোনি অধ্যুষিত এলাকা, পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদের কলোনিতে ভরা, কোনো কলোনিতে গিয়ে তিনি কোনোদিন কলোনির জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে কোনোদিন দুটো শব্দ পর্যন্ত করেন। তাই আপনাদের সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়গুলো তুলে ধরা ভীষণ প্রয়োজনীয় ছিল। এটা শুধু এবারের নির্বাচনের জন্য নয়, যত মানুষের কাছে আমরা যাচ্ছি তত তাদের উপর 15 বছর ধরে যে উপদ্রব চলেছে, বহু লোকের সাথে পরিচয় হয়েছে, শুধুমাত্র বিজেপির দেওয়াল লিখতে দিয়েছিল বলে তাদের দোকান 2-2.5 বছর করে বন্ধ করে রেখে দিতে হয়েছিল। আজকেও আলাপ হয়েছে একজনের সাথে, ফিস ফিস করে বলে গেল, দাদা হাত জোর করে বাইরে থেকে নমস্কার করলাম, হাত পাত মেলাবেন না, ছবি তুলবেন না। 2 বছর দোকান খুলতে দেয়, একটা ছোট মুদির দোকান চালিয়ে উনি সংসার চালান। বললেন 21-এর পর 2 বছর দোকান খুলতে দেয়নি। গ্রিলের কারখানা, তার মালিক বললো আজকে কারখানার ভিতর থেকে হাত জোর করে নমস্কার করে বললেন, দাদা বাইরে থেকে, বাইরে থেকে। পাড়ার একজন ফিস ফিস করে বলল 5 লাখ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল। 5 লক্ষ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল এই তৃণমূলের হারমাদের দল। সুতরাং এই যদি পরিবেশ আজকে 2026-এও থাকে, কোন গণতান্ত্রিক পরিবেশে দমদমের নির্বাচন হতে চলেছে? প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখেছি আমরা এসেছি, সেভাবে রুট মার্চ কিন্তু চোখে পড়ছে না এখন। আজকে সারাদিন আমি সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত দমদমের রাস্তায় ছিলাম, অলিগলিতে। সারাদিনে একটা সেন্ট্রাল ফোর্সের একটা জওয়ান চোখে পড়েনি, একটাও নয়। 4-5 বার বাইক বাহিনী আমাকে এবং আমাদের কর্মীদের বিভিন্ন রকম ভাবভঙ্গি দেখিয়ে চলে গেছে। আমরা কিন্তু আজকে যে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিলাম, এটা কিন্তু ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে, সেই পারমিশনের কপিও আমাদের কাছে আছে। যেখানে পারমিশন নিয়ে পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে সিকিউরিটি প্রোভাইড করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের এবং স্থানীয় প্রশাসনের। আজকে যদি ওই বাইক বাহিনী আমাদের সাথে, আমাদের দলীয় অন্তত প্রায় 12-14 জন মহিলা কর্মী ছিলেন, যেভাবে তারা গায়ের পাশ দিয়ে বাইকগুলো নিয়ে যাচ্ছিল, যেভাবে তারা অসভ্যতা করার চেষ্টা করছিল, আমাদের যারা দলের পুরুষ কর্মীরা তারা যতটা পেরেছেন রেজিস্ট করেছেন, কিন্তু এই দায়িত্ব তো পুলিশের নেবার কথা ছিল। দমদম থানার কাছে তো ইন্টিমেশন ছিল যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা, এটা সেন্সিটিভ জোন। এখানে দীর্ঘদিন ধরে একজন যিনি কাউন্সিলর ছিলেন, প্রয়াত হয়েছেন, মৃত মানুষ সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না, তিনি কিভাবে ওই 1 নম্বর ওয়ার্ডে ত্রাস তৈরি করে দিয়ে গেছিলেন